আপনি জিতছেন? আমার লাস্ট মোমেন্ট বলে কিছু নেই। সারা বছর যারা পড়াশোনা করে তাদের পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করতে হয় না। আর আমি তো কোনো মুখস্থ বিদ্যা করি না। এই জেলার মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এবং জেলার সমস্যা মানুষের সঙ্গে কথা বলে এলাকা এলাকায় ঘুরে গ্রামে গঞ্জে বাজারে তবে জেনেছি। গতবারে আমাকে বলা হয়েছিল বহিরাগত, হিন্দু, মুসলমান, শিয়া, সুন্নি, বরেলি, দেবন্দি, যে যা বলেছিল, বাঙালি, বিহারি। এখনও যখন ডিজেলের দাম বাড়ছে কেন? হিন্দিতে বললে বলে পাকিস্তানি, বাংলায় বললে বলে বাংলাদেশি। কিন্তু মানুষ জানে আমি মানুষের লোক, মানুষের দাবির কথা বলি, সড়কের কথা সংসদে বলি, আর সংসদ থেকে লড়ে সড়কে নিয়ে আসি। এবং মানুষকে, সাধারণ মানুষ কিন্তু প্রতিনিধি হিসেবে এরকমই দেখতে চায়। যখন পার্লামেন্ট চলেছে ওখানে বসে পাহারা দিয়েছি, কারণ মোদি অমিত শাহর যুগে যা হয়েছে যে কোনো দিন যে কোনো আইন ঢুকিয়ে দিচ্ছিল, নাগরিকতা আইন বলে। তারপর হচ্ছে দুর্নীতি হচ্ছে একেবারে ভাতার টাকা থেকে, পুরসভা পঞ্চায়েতের থেকে, 100 দিনের কাজের থেকে, রাস্তার থেকে, রাফেল বিমান কেনা পর্যন্ত। চোররা যখন চৌকিদার হয়ে যায়, সে কলকাতায় হোক অথবা দিল্লিতেই হোক, তখন চুরি ধরা পড়ে না। যেমন চিট ফান্ডের ক্ষেত্রে দেখা গেছে, যা গেছে তা গেছে, কিন্তু খবর হচ্ছে রোজ। এই ইডি এ বলে আমার সিআইডি, ও বলে আমার সিবিআই। দারিভিট কাণ্ড দেখেছি, রাজ্য সরকার কেন্দ্র সরকার সত্যকে দামাচাপা দিয়েছে আর রাজনীতি করেছে। আবার আজকেও দেখছি বেকারদের কাজের প্রশ্ন, তাই কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দুজনেই বিফল হয়েছে। পিছিয়ে পড়া জেলায় আমি এসছি, মানুষ সাধারণ আমাকে গ্রহণ করেছেন, আমি এই জেলারই একজন হয়ে উঠেছি। এখন আর কারো সাহস এটা বলার যে মোহাম্মদ সেলিম হয়নি বা আগামী দিনে আপনি করবেন। পিছিয়ে পড়া জেলা তো উন্নয়নটা নিয়ে অনেকেই উন্নয়নের চাবি দেখেছে, কিন্তু দরজা খোলেনি। এইমস বলেছিল, 3টে নির্বাচন পার করেছে, কিন্তু দিল্লি সরকার এলো, মোদী সরকার বললো না এইমস এখানে হবে না, কল্যাণীতে হবে। কল্যাণীতে হয়নি, ওখানেও 3টে নির্বাচন পার হবে। কিন্তু যারা বলছে তৃণমূল আর বিজেপির মধ্যে ঝামেলা, তা তো নয়। যখন বিজেপি সরকার বললো রায়গঞ্জে হবে না এইমস, তৃণমূল কোনো প্রতিবাদ করলো। আর দিল্লিতে আমি তখন স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন হাসপাতাল, তাকে জিজ্ঞেস করলাম, বললো মোদিজি বলেছেন না খাতা না বহি जो দিদি কায় সোসাহি। তো এখানে হচ্ছে তো মোদি দিদি লাইন। আবার এদিকে ভোটের সময় বলছে দারিভিট কাণ্ড, ভোটের সময় বলছে পুলওয়ামা, বালাকোট। আরে তুমি বলো, যে প্রতিশ্রুতি দিয়েছিলে 5 বছর আগে, 10 কোটি বেকারের কাজ কোথায় গেল? কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না? আমি মাটির কথা বলছি, ধানের দাম, ধান বিক্রিতে অসুবিধা কেন? চালুর দাম পায়নি কেন? এখানে বন্যা হলে তখন কেন্দ্র সরকার রাজ্য সরকার কোথায় ছিল? মানুষকে বাঁচিয়েছে। আর আমি প্রথমে যোগাযোগ ব্যবস্থার জোর দিয়েছি, কারণ পিছিয়ে পড়া জেলায় যোগাযোগ না হলে বিপদ আছে। এই জন্য আমরা একটা ইস্ট ওয়েস্ট রাস্তা, ভারতমালা প্রজেক্টের রাস্তা নিয়ে এসেছি। তারপর হচ্ছে বিহারের সঙ্গে সংযোগ করার রাস্তা, ডালখোলা বাইপাস 2008 থেকে বড় বড় নেতা মন্ত্রী ছিলেন, কিন্তু ফাইলটা বন্ধ হয়ে গিয়েছিল। 22 কোটি টাকার কাজ হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে NH 31, 34 কখন এর অবস্থা ছিল না, এত তো গাড্ডা ছিল। এখন গতবারে ভোট লড়তে এসেছিলাম, বলতাম একটাই গাড়ি আছে, আমার তো হেলিকপ্টার নেই, অ্যাক্সেল ভেঙে পড়ে যাবে, আস্তে চালা। আর এখন বলি জোরসে চালা। এটি হচ্ছে উন্নয়নটা তবেই হবে। কিন্তু গ্রামের রাস্তা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা চুরি হয়েছে টাকা, সেখানে দিল্লিতে লড়েছি। তারপরে 3 বছর টাকা বন্ধ ছিল বলে রাস্তাগুলো হয়নি, এখন হচ্ছে। একটা ভাতার টাকা যারা চুরি করে তারা নির্লজ্জ। আর এই জেলায় তোলাবাজির জন্য কোনো বড় কন্ট্রাক্টর আসে না, বড় বিনিয়োগ আসে না, আইন শৃঙ্খলা অভাব হয়েছে। এই রায়গঞ্জে তুমি জানো, মুখ বধির থেকে আরম্ভ করে কালিয়াগঞ্জে মেয়েকে ধর্ষণ করে, সব ধামাচাপা দিয়ে দেয়, সব পুষে দেওয়ার চেষ্টা করে। আর সবচেয়ে বিপদ হয়ে গেছে গদির ওপর বসে পড়া, একা রামে রক্ষাই তাই সুগ্রীব দোষর। এখন বিজেপি এসছে, কেউ কেউ বলেছিল তৃণমূলকে আটকাতে বিজেপি লাগবে, তো আসলে কাঁটা সে কাঁটা নিকলেগা বলেছিল, দুটো কাঁটা হয়ে গেল। ঠিক তাতে মানুষের বিপদ বাড়লো। এরা বিভাজনের রাজনীতি করে এই জেলায় হিন্দু, মুসলমান, উর্দুভাষী, বাংলাভাষী, নানান ধরনের লোক আছে, দেশি, পুলিয়া, আদিবাসী, রাজবংশী, তাদের মধ্যে বিভাজন তৈরি করছে। ঠিক যে যারা বিভাজন তৈরি করছে এবং প্রাচীর তুলছে বিভাজনের, মোহাম্মদ সেলিম লাল ঝান্ডা নিয়ে সেই প্রাচীরটাকে ভেঙে সেই ইট নিয়ে সাঁকো তৈরি। বিজেপি এত বাড়াবাড়ি হতো? আমরা প্রথম থেকে বলেছি জোট হয় না। জোট তো বামফ্রন্টের আছে, বাম জোট। নীতিগতভাবে এক জায়গা থাকলে তখন জোট হয়, কিন্তু আমরা বলেছিলাম আসন রফা হতে পারে, কারণ বিজেপি এবং তৃণমূল উভয়কে যেখানে হারানো হয়েছে সেখানে তো কেউ কাউকে ডিস্টার্ব করবে না। কিন্তু কংগ্রেস থেকে বললো তোরা যে যা ভরে ভাই, আমার রায়গঞ্জটাই চাই, সোনাহরিণ মনে হচ্ছে। হ্যাঁ, অথচ মানুষ কিন্তু 5 বছর কংগ্রেসকে দেখতে পায়নি। আগে যে পুরসভাগুলো 4টে কংগ্রেসের ছিল, সেগুলো সব তৃণমূলের কাছে চলে গেছে, যে লোকগুলো চলে বিজেপির দিকে চলে গেছে আশেপাশেই। আমরা বলেছিলাম চলো একসঙ্গে লড়ি, কিন্তু তোমাদের বৌদি বললেন দিল্লিতে গিয়ে হয় কংগ্রেসের পাঞ্জা দিতে হবে, নাহলে আমি কমলপুরে চলে গেলাম। এটা ব্ল্যাকমেলের রাজনীতি, মানুষ সেটাকে মেনে নেবেন না। মানুষ একসঙ্গে আছেন, নেতার একসঙ্গে জোট হয়নি তো কী আছে, মানুষের। আপনার প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন?
কাউকে দেখি বাজারে তারপরে বলবো। আমি তো বাজারে ঘুরলাম কাউকে। দেখুন, চেয়ারম্যানরা যদি না থাকে বা কাউন্সিলররা যারা জিতেছিলেন তারা সবাই কংগ্রেসের চিহ্নে জিতেছিলেন, কংগ্রেসের প্রতীক চিহ্নে জিতেছিলেন, এবং তারা শুধু নিজের দল বদল করেছেন। মানুষ কিন্তু আমাদের কংগ্রেসকে যেভাবে আশীর্বাদ করেছেন, আজকের দিনেও কালিয়াগঞ্জের মানুষ, রায়গঞ্জের মানুষ, ডালখোলার মানুষ এবং ইসলামপুরের মানুষ, 4টি মিউনিসিপ্যালিটির মানুষই কিন্তু আমাদের কংগ্রেসকেই আশীর্বাদ করছেন, দোয়া করছেন। এবং সকলের একটাই বক্তব্য যে দল বদল করে কেউ চলে গেছে, কিন্তু আমরা কিন্তু আমাদের সঙ্গে কথা বলেও জানি এবং আমরা কিন্তু দল বদল করিনি। আমরা আচ্ছা বলি, এই যে আপনি তো মন্ত্রী ছিলেন এই জেলার, আপনি এই যে 5 বছর ধরে এখানে মোহাম্মদ সেলিম ক্ষমতায় ছিলেন, কিন্তু কি এমন কাজ জেলার উন্নয়নে তার আমলে হওয়া উচিত ছিল যেটা এখনো পর্যন্ত তিনি করতে পারেননি? তার প্রথম কথা ছিল এইমস হাসপাতাল। যে এইমস হাসপাতালের জন্য আমরা লড়াই করেছিলাম, সেই এইমস হাসপাতালটা যাতে এখান থেকে স্থানান্তরিতকরণ না হয় তার জন্য তার লড়াই করা উচিত ছিল। এবং কালিয়াগঞ্জের জন্য একটা বড় জ্বলন্ত উদাহরণ, যেখানকার এক্সপোর্ট জোনটা, যেটা প্রায় ফাইল রেডি হয়ে গিয়েছিল ইউপিএ 2-র সময়, সেটা কিভাবে আবার নিচে তলিয়ে গেল, সেই বিষয়টা তার লড়াই করা উচিত ছিল। ট্রেনের বিষয়টা, এখান থেকে একটা অতিরিক্ত ট্রেন আমরা চেয়েছিলাম, সেই ট্রেনটা নিয়ে তার লড়াই করা উচিত ছিল। কাজেই কোনটা তার প্রায়োরিটি সেটা তিনি বলতে পারবেন, আমার জানা নেই, কারণ কোনো সাংসদ, তার দলের সাংসদ, তার দল কোনটাকে প্রায়োরিটি দেয় তার উপর নির্ভর করে। কিন্তু আমি কংগ্রেস সাংসদ হিসেবে ছিলাম এবং আমরা অনেকটা কাজ এগিয়ে নিয়ে গিয়েছিলাম। সেই কাজগুলো হঠাৎ করে থমকে যাওয়াতে এখানকার মানুষও কিন্তু আজকে প্রশ্ন তুলছে। আমরা শুধু কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্নটা তুলছি। দিনাজপুর শুধু নয়, সারা বাংলায় বিজেপিকে জায়গা করে দেওয়ার পিছনে যে দল, তার নাম তৃণমূল কংগ্রেস। এবং এখন আজকের দিনেও আমি বলবো যে ওপরে মোদি এবং নিচে দিদি, তাদের মধ্যে একটা হাত ধরাধরির ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আজও আছে। এবং আমি একটু অবাক হব না যদি দিদি কোনো সময় ভোটের নির্বাচনের পরে তার সিবিআই আটকানোর জন্য মোদিজিকে সাপোর্ট করে। লাস্ট প্রশ্ন বলি, এবার ইলেকশনে কি হতে পারে? পশ্চিমবঙ্গের রেজাল্ট কি মনে হচ্ছে? পশ্চিমবঙ্গের রেজাল্ট আমি বলতে পারবো না, রায়গঞ্জের রেজাল্ট বলতে পারি, কংগ্রেস জিতবে। থ্যাংক ইউ। প্রথমত, মানুষ যেভাবে অভ্যর্থনা জানাচ্ছে, মানুষ যে আমাদেরকে খুঁজছিল, নরেন্দ্র মোদীর প্রতিনিধি খুঁজছিল, এটা গ্রামে গেলেই বুঝতে পারছি। আচ্ছা। আর প্রচণ্ড হতাশ বা দুঃখ লাগছে যে 70 বছরে উত্তরবঙ্গের এই জেলাগুলো কোথায় আছে। 70 বছর ধরে মানুষ এখানে কংগ্রেস, সিপিএম, সমস্ত সময় তৃণমূলের বিভিন্ন প্রতিনিধি পাঠিয়েছে, কোথাও কোনো কাজ নেই। রাস্তা দিয়ে চলতে চলতে রাস্তা দেখাচ্ছে, দিদি রাস্তাটা দেখে যান। কখনো গাড়ি যাচ্ছে নদীর মধ্যে দিয়ে, নদীর উপরে একটা ব্রিজ হয়নি। কখনো বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছে, ওরা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। 70 বছর পর ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এসে দেখতে হচ্ছে যে 70 বছর ধরে সিপিএম আর কংগ্রেস শুধু মুখের কথা বলে গেছে, মানুষকে ভুল প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে। দিদি বলছি, আপনি যে সময় এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে লড়াই করছেন, সেই সময় যে চতুর্মুখী লড়াই আপনাকে পড়তে হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে যে 4 ক্যান্ডিডেট, আপনাদের 3 ক্যান্ডিডেট যে আপনার প্রতিপক্ষ হিসেবে, কাকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং কাকে সবচেয়ে দুর্বল মনে করছেন? দেখুন, দুর্বল বা শক্তিশালী কোনো প্রশ্ন নেই। একজন শাসক দলের পক্ষে আছেন, তিনি দেয়ালে আছেন, দেয়াল লিখছেন। তিনি নিজের বিধানসভার মধ্যে দাড়িভিট ঘটনার সময় ওখানে ঢুকতে পারেননি, মানুষজন ওনাকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা। কাজে তিনি কীরকম প্রতিপক্ষ আমার বলার দরকার নেই, কিন্তু দেয়াল প্রচুর আছে, ফ্লেক্স প্রচুর আছে, সরকারি টাকা প্রচুর আছে, সেই টাকায় দেয়াল প্রচুর হচ্ছে, উনি আছেন। আচ্ছা। আর বাকি যিনি সিপিএমের সাংসদ ছিলেন, আজকের ভারতবর্ষে সিপিএম একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল, পশ্চিমবাংলায় অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল হয়ে গেছে। তিনি ব্যক্তিগতভাবে কোথায় যাচ্ছেন আর কোটার অঙ্কটা বুঝতে চেষ্টা করছেন যে ওনার ভোট ব্যাংকটা, পার্সেন্টেজটা ঠিক আছে কিনা, কিন্তু এই পার্সেন্টেজটা ঠিক থাকবে না। আর একজন যিনি আছেন, যার অনেক দিন ধরে খাস্তালুক বলে লোকে জানতো, আজকের দিনে তিনি কোথাও নেই। এই কারণে তিনি কোথায় আছেন, প্রকৃতপক্ষে কোন আদর্শের সঙ্গে আছেন, কোথায় যেতে চান, হিসেবের অঙ্ক অনুযায়ী এখানে থাকতে পারেন, অন্য কোথাও চলে যেতে পারেন, কথা হয়, উনি আসছেন, উনি যাচ্ছেন, উনি ছিলেন, উনি আছেন, এরকম ব্যাপারটা হয়ে গেছে। কাজেই যথেষ্টভাবেই অপ্রাসঙ্গিক। আজকের দিনে প্রাসঙ্গিক একটাই নাম, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর প্রতিনিধি এখানকার একমাত্র হেভিওয়েট প্রার্থী, কারণ নরেন্দ্র মোদীর দল যা বলে সেটা করে দেখায়, সেই প্রতিশ্রুতি পালন করে। আর এই যে মানুষের ভিড়,
এই যে প্রত্যাশা, এটা মোদিজির প্রতি আত্মবিশ্বাস, নরেন্দ্র মোদির প্রতি আত্মবিশ্বাস। এখানে দেবশ্রী চৌধুরী নয়, দেবশ্রী চৌধুরী একজন প্রার্থীর নাম। 543টা কেন্দ্রে লড়াই হচ্ছে নরেন্দ্র মোদির সঙ্গে, নরেন্দ্র মোদিকে সামনে রেখে। বিকাশ, শুধু বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ। আচ্ছা দিদি, একটা কথা বলছি যে এই যে মানে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে যে জোট হওয়ার একটা কথা ছিল, সেটা তো লাস্টের দিকে ভেস্তে গেল। এর প্লাস পয়েন্টটা কি আপনারা পেয়েছেন? দেখুন, প্লাস মাইনাস নিয়ে আমাদের কোনো মাথা ঘামা নেই। এটা ওরা ভাবেন, ওরাই ঠিক করেন, ওরাই ভাঙেন, ওরাই খোলেন, ওরাই বোঝেন। একবার মহাজোটবন্ধন, মহাগঠবন্ধন হলো, যাকে নিয়ে হলো তিনি নেই, তিনি হাওয়া হয়ে গেলেন। এখানে সিপিএম কংগ্রেসে জোট হলো, 2016-তে হলো, 2019-এর আগে পর্যন্ত বিরাট বিরাট গল্প হলো, হতে যাচ্ছে, এই হলো, এই হলো, এই হলো, হলো না। আচ্ছা, এই হলো, হলো নার কারণ কি? এই হলো, হলো নার কারণ হচ্ছে এখানের সিটটা আমার, আমার চাই। সিপিএম বলে আমার চাই, আমার সবেধন নীলমণি একমাত্র সন্তান, আর ও বলে যে আমি বা কেন ছাড়বো, এটা আমার অনেক দিনের খাস্তা লোক। দিদি, লাস্ট একটা প্রশ্ন। জেলাবাসী বলছে যে এখানকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এমস হাসপাতাল চাই রায়গঞ্জ যে, তো এই ব্যাপারে আপনি যদি জয়লাভ করেন তাহলে কি মানে আপনারও কি চিন্তা রয়েছে? দেখুন, এইমস নিয়ে আমি আর কোনো গালভরা গল্প শোনাতে চাই না। এইমস নিয়ে রায়গঞ্জের মানুষকে যেভাবে প্রতারিত করা হয়েছে, সেটা যথেষ্ট ব্যথার জায়গা আছে। রায়গঞ্জের মানুষ কারোর দয়া দাক্ষিণ্যের জন্য বসেছিল না, তারা একটা স্বাস্থ্য পরিষেবা চেয়েছিল ভালো মানের, সেটা হতেও পারত। আজকে যারা আপনি আমার 3 প্রতিপক্ষ বলেন, 3 জনে সমানভাবে তাই। সিপিএম হতে দেয়নি, কংগ্রেস নিজের চেষ্টা করেনি, নিজের মন্ত্রী ছিল, কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, প্রধানমন্ত্রী ছিল। তৃণমূল নিজের স্বার্থ, নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য বড় দিদি আর ছোট দিদির লড়াইয়ের জন্য এইমস করতে এলো। আমি এইমসের গল্প আর শোনাতে চাই। এটুকু বলতে পারি, যদি আমাদের এখান থেকে সাংসদ যায়, তবে উত্তরবঙ্গের জন্য কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে সুপার ফেসিলিটি হসপিটাল হবে। উত্তরবঙ্গের মানুষ তার বাড়ির রোগীকে নিয়ে যেতে যেতে রাস্তায় মরবে না। এই দুর্দশা আমার বাড়িতেও হয়েছে, এই দুর্দশা আমার আত্মীয়র বাড়িতে হয়েছে। আমি উত্তরবঙ্গের মেয়ে, আমি খুব ভালো করে জানি উত্তরবঙ্গের মানুষ এই ব্যথার জায়গাটা। কাজে কোনো নাটকের গল্প আমি শোনাতে আসবো না, যা করব করার পর এসে লোককে বলে দেবো। থ্যাংক ইউ। ঘুরছেন দুদিন ধরে, এই রায়গঞ্জ ওয়ার্ডগুলোতে কিভাবে সারা পাচ্ছেন? ভালো সারা আছে। আজকে নিয়ে 3 দিন। আজকে মনে হয় সব ওয়ার্ড শেষ নাও করতে পারে, আরেকদিন 15 তারিখে একটা প্রোগ্রাম করেছি, সেদিন ওয়ার্ডগুলো শেষ করব। যেহেতু সারাটা খুব ভালো আছে, আমরা এখানে অনেক বেশি ভোটে লিড দেবো রায়গঞ্জ পৌরসভা এলাকায়। সাধারণ মানুষের সঙ্গে আছে, দলীয় কর্মী তো আছেনই, সাধারণ মানুষের মনে হচ্ছে উচ্ছ্বাস হচ্ছে। এটা মনে বিজয় মিছিলের মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা, প্রচার মিছিলের জায়গায়। তাহলে যেতে পেরে সম্পূর্ণ না, একদম 100% জিতবই আমরা। উনি বলছে 1 লক্ষ ভোট উনি জিতবেন। 1 লক্ষ ভোট জিতলে তাহলে তো হিসাবটা তো দিতে হবে যে গোটা 1 লক্ষ ভোট পাবে কি না। উনি হয়তো বলেছেন যে 1 লক্ষ ভোট পাবেন, আপনি শুনেছেন হয়তো ওটাকে যে 1 লক্ষ ভোটে জিতবেন।